This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলার আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যের সুপার প্রাইম টাইম শুরু করছি শর্মিষ্ঠা আর সম্প্রীতির সঙ্গে নিউজ রুমে আমি মঞ্জিরা। আর শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা খবর আপনাদেরকে দিই। তার কারণ এই মুহূর্তে বিধাননগর সাইবার ক্রাইম থানায় তার এফআইআর হয়েছে, কিন্তু এফআইআর খারিজ হয়নি। 72 ঘন্টার একটা রক্ষা কবচ, 72 দিনের একটা রক্ষা কবচ পেয়েছেন তিনি। শর্ত সাপেক্ষে 31শে জুলাই পর্যন্ত কড়া পদক্ষেপ নয় নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রক্ষা কবচ পেলেও অভিষেকের এফআইআর খারিজের আর্জিতে সায় দিল না আদালত। আদালতের ঠিক বক্তব্য কি ছিল আজ জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে এসেছিলেন যাতে তার এই এফআইআর খারিজ করা হয়। আদালত এই মুহূর্তে এফআইআর খারিজ করছে না। আদালতের বক্তব্য যেহেতু এই ধরনের একটা মন্তব্য রয়েছে সেখানে তদন্ত করে দেখা প্রয়োজন রয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে। আপাতত তার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ করা যাবে না, তবে তিনি বিদেশ যেতে পারবেন না। বিদেশ যদি তাকে যেতে হয় তাহলে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে। মঞ্জিরা, এই মামলায় সবথেকে গুরুত্বপূর্ণ হলো বিচারপতি নিজেই বেশ কিছু প্রশ্ন তুলছেন। তাঁর বক্তব্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেখানে তিনি 3 বারের লোকসভার সাংসদও। তাহলে তিনি এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতো কিভাবে মন্তব্য করেন? মনে করিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কালো ইতিহাস বলে স্মরণ করা হয়েছে ভোট পরবর্তী হিংসা, যেখানে 2021 সালে নির্বাচনের পরপর বারবার প্রচুর মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই অধ্যায়কে ব্ল্যাক হিস্ট্রি বলে উল্লেখ করেছেন বিচারপতি। যদি ফলাফল উল্টো হতো তাহলে তার ফল কি হতো? এই ধরনের মন্তব্য কেন? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী, তার বক্তব্য যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের একটা মন্তব্য করেছেন, এরকম ভোটে পারদ চলতেই পারে। ঘোর বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি তিনি একজন সাংসদ এবং তিনি নিজেকে সেকেন্ড ইন কমান্ড বলে নিজেকে চিহ্নিত করেন। তো একজন সেকেন্ড ইন কমান্ড পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর পরের নামটাই হচ্ছে তার। তো তিনি যখন দায়িত্ব জ্ঞানহীনভাবে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন পাবলিক ফোরামে, তখন তার বোঝা উচিত যে তার এফেক্ট সমাজে কি পড়তে পারে। কাল যদি তৃণমূল জিতে যেত, তখন যদি এই বক্তব্যের জন্য অসংখ্য মানুষের ঘরবাড়ি পুড়তো বা যদি কেউ মার্ডার হতো, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নিতেন? আপনি কবে এই এফআইআরটা করেছেন? দেখুন, আমি প্রথম এফআইআরটা করি হচ্ছে 5 তারিখ, সেটা বাগুইআটি পুলিশ স্টেশন। তারপর সেটা ইনভেস্টিগেশন প্রথমে বাগুইআটি থানা করে। বাগুইআটি থানা ইনভেস্টিগেশন করে ওটা পাঠায় হচ্ছে সাইবারকে। সাইবার আমাকে তারপর ডাকে। সেখানে আমার যেহেতু এটা সাইবারের আন্ডারে যাচ্ছে, তো আমাকে আবার সাইবারে আমি আবার একটা কমপ্লেন করি। দেখুন, কোন মন্তব্যের প্রেক্ষিতে এই ঘটনা বা এই মামলা? অমিত শাহ তিনি কিন্তু বাংলা থেকে গুন্ডারাজ খতমের একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? ব্যাক টু ব্যাক শুনুন। दीदी के राज में गुंडे, सिंडिकेट, ये सभी लोग मतदान नहीं करने देते थे। मैं गुंडों को कहना चाहता हूं, 29 तारीख को घर के बाहर मत निकलना। अगर 29 तारीख को घर के बाहर निकले तो 5 तारीख के बाद उल्टा लटका कर सीधा करने का। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন। বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। আমরা বলেছিলাম প্রয়োজন হলে আমরা গ্রিন করিডোর করে দিচ্ছি 4 মে দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত। আপনি গিয়ে একবার অমিত শাহর সঙ্গে দেখা করে আসবেন। অমিত শাহকে দেখতে চাইছিলেন, ব্যাকুল হয়ে উঠেছিলেন অমিত শাহকে দেখবার জন্য 4 তারিখ। সময় নেই, ব্যস্ত মানুষ, আমরা ব্যবস্থা করে দিচ্ছি।
গ্রিন করিডোর, কোনো অসুবিধা হবে না, এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে। উনি একটু বেরিয়ে আন্দোলন করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭২ দিনের রক্ষা কবচ পেয়েছেন হাইকোর্ট থেকে, মানে ৩১শে জুলাই পর্যন্ত তার এগেনস্টে পুলিশ কোনো অ্যাকশন নিতে পারবে না, কিন্তু তার সঙ্গে একাধিক শর্ত চাপিয়েছে হাইকোর্ট। আমরা এই নিয়েই আসবো। অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছে আমার সঙ্গে। তন্ময়, আমরা দেখলাম রক্ষা কবচ অভিষেক ব্যানার্জি পেয়েছেন ৩১শে জুলাই পর্যন্ত, কিন্তু এফআইআর খারিজ করার যে আর্জি করেছিলেন তিনি, সেটা কিন্তু একদমই নড়চড় হয়নি, অর্থাৎ এফআইআর খারিজ হয়নি। কোথাও কি বিপদ আরো বাড়লো অভিষেকের জন্য, মানে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের জন্য? দেখো, বিপদ বাড়লো কি কমলো আইনের চোখে সেটা না বলে বলা যায় বিপদ যা ছিল সেই বিপদই রয়ে গেল। মাঝখানে একটা নিঃশ্বাস নেবার টাইম পাওয়া গেল ৭২ দিন, কিন্তু কিরকম না শর্ত সাপেক্ষে বিদেশ যাত্রা করা যাবে না এবং পাশাপাশি এই এফআইআরটি জীবিত রইল, অর্থাৎ এফআইআর খারিজ হলো না। ৭২ দিন মানে চলে গেলে তারপর ৭৩ দিনের মাথায় বা ৭৪ দিনের মাথায় এটি কিন্তু কার্যকর হতেই পারে। সেক্ষেত্রে কি তারা গ্রেপ্তার হয়ে যাবেন সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। ৭২ দিন পর্যন্ত তিনি এই যে টাইমটা পেয়েছেন, তারপরে কিন্তু তার সমূহ বিপদ রয়েছে। আর তার পাশাপাশি বলা চলে যে অবজারভেশন হাইকোর্টের, এটা খুব বিপজ্জনক এবং বলা চলে সংকটে ফেলে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কারণ হাইকোর্ট যেটা বলেছে যে এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন কিভাবে করেন, কারণ অতীত ইতিহাস এই রাজ্যে যা রয়েছে, মানে পোস্টপল ভায়োলেন্সের কথা উল্লেখ করে বা সেটাকে স্মরণ করিয়ে দিয়েছে হাইকোর্ট যে এই ধরনের মন্তব্য বড় কিছু বিপদ হতে পারত। এবং সেখানে আরো একটা যদি ফলাফল যদি উল্টো হতো, অর্থাৎ এই রাজ্যের ক্ষমতার পরিবর্তন যদি না হতো, তাহলে এই মন্তব্যের পর কি ধরনের ডিজে বাজতো বা কিছু সেই দিকে ইঙ্গিত রয়েছে। ফলে সবটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেছে। শুধুমাত্র ৭২ দিন তার বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ করবে না, এইটুকু ছাড়া বাকি সবটাই কিন্তু তাকে সংকটে ফেলে দিল। ধন্যবাদ তন্ময়। সম্পূর্ণ আইনের বিষয়, কোর্টের বিষয়। তো ফলে একটি কোনো অভিযোগ হয়েছিল, তার ভিত্তিতে কোর্ট একটি পর্যবেক্ষণ দিয়েছেন। আবার পুলিশ যে এখনই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না, সেটাও কোর্ট বলে দিয়েছেন। ফলে এটা সম্পূর্ণ আইনের বিষয়। পাবলিকলি অমিত শাহকে বুঝে নেবে, এগুলোকে বলে বাচাল ছেলে। এই অভিষেক এখন পিসি নেই, মুখ্যমন্ত্রীত্বে সুরক্ষার বহন নেই, তো এই সমস্ত কথা বলা যায় না। তো এই সমস্ত কথা বলার ব্যাপারে সেটা নিশ্চিতভাবে আইন দেখবে। নির্বাচনের ফলাফল যদি আদারওয়াইজ হতো, তাহলে আজকে রক্তের গঙ্গা বইতো বাংলায়। আশা করব এই নিরিখেই সেটা দেখবে এবং বিচার করবে। একবার নয়, ৩ বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তার দায়িত্ব জ্ঞান নিয়ে আজ প্রশ্ন তুলেছে হাইকোর্ট। কারণ বেশ কিছু প্রশ্ন যে করা হয়েছে সেগুলো আপনাদের দেখাবো। হাইকোর্ট প্রশ্ন করছে, এই যে ফলাফল হলো, সেই ফলাফল যদি উল্টে যেত তাহলে কি ঘটতো, মানে তৃণমূল যদি জিতত তাহলে কি ঘটতো, প্রশ্ন তুলেছে আদালত। শীর্ষস্থানীয় নেতার কেন এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য? অভিষেকের ডিজে মন্তব্য মামলায় কড়া প্রশ্ন করেছে বিচারপতি। এ রাজ্যে ভোট পরবর্তীর হিংসার ইতিহাস আছে, তাহলে এবারে উল্টো রেজাল্ট হলে তখন কি করতেন? বিচারপতি সৌগত ভট্টাচার্য এরকম চোখা প্রশ্ন করেছেন। নির্বাচনে প্রচারে পারদ চড়া থাকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গ টেনে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ধরনের অভিযোগের তদন্ত প্রয়োজন রয়েছে সওয়াল রাজ্যের আইনজীবী। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৭২ দিনের রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট, তবে এফআইআর খারিজ হয়নি। এবার যে বক্তব্য নিয়ে এত আলোচনা, এত বিতর্ক, আদালত পর্যন্ত পুরো বিষয়টা গড়িয়ে গেল, সেই ডিজে বানানোর হুঁশিয়ারি প্রসঙ্গে কি বলেছিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আইন সবার জন্য এক, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। আমরা বদলা নয় বদল চায় স্লোগান দিয়েছিলাম 11 সালে। তাই যারা বলছে পাল্টানো দরকার,
আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে। আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে। বহিরাগতদের জেদ বেশি না, বাংলার মানুষের জেদ বেশি। জজ সাহেব প্রোটেকশন দিয়েছে অভিষেককে, কোনো অ্যারেস্ট করা যাবে না এবং উনি ইনভেস্টিগেশনের সঙ্গে কমপ্লাই করবেন। আর যদি কোনো নোটিশ দিয়ে ডাকা হয় সেটা 48 ঘন্টার নোটিশ দেওয়া হবে। এবং বলেছেন জজ সাহেব যে যদি আমাদের মনে হয় যে ওনাকে ডেকে হ্যারাস করা হচ্ছে বা অনন্তকাল ধরে বসিয়ে রাখা হচ্ছে এই ইনভেস্টিগেশনের নামে, তাহলে আমরা আবার কোর্টে এসে দরখাস্ত করতে পারি। ব্ল্যাক হিস্ট্রি হিসেবে, কালো ইতিহাস হিসেবে রাজ্যের পোস্ট পোল ভায়োলেন্স বা ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করছেন খোদ বিচারপতি। বিচারপতি সেটা বলেছেন, অর্ডারে লেখেননি, কিন্তু আমরাও বলেছি যে আমাদের রাজনৈতিক ইতিহাস শুধু 2021 থেকে দেখলে তো হবে না। রাজনৈতিক ইতিহাস আমাদের যবে থেকে রাজ্য হয়েছে তবে থেকে দেখতে হবে। 67 সাল থেকেই দেখুক না, ইতিহাস দেখতে গেলে পুরোটাই দেখতে হবে। ইতিহাস দেখলে শুধু 15 বছরের ইতিহাস বা 5 বছরের ইতিহাস দেখলে তো হবে না, সেটা আমরাও বলেছি, কিন্তু এগুলো কোনো অর্ডারে কোনো রিফ্লেকশন এটা নেই। কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। কড়া পাকের সন্দেশ সবাই খাবেন না, নরম পাকের সন্দেশ খাবেন, কি অসুবিধা আছে? এখনো পর্যন্ত তো কোনো কড়া পদক্ষেপই নেওয়া হয়নি। নোটিশ এলেই কে নাকি চট করে বাড়ির থেকে ইঁদুরের মতন বেরিয়েছে, কুচুট করে নোটিশটাকে ছিঁড়ে নিয়ে আবার টুক করে ঘরে ঢুকে পড়ছেন। এখন হয়তো আবার চোখ খারাপ হয়ে যেতে পারে, যা চাপ যেতে টেতে হতে পারে। এত হিরোগিরি এইরকম অবস্থায় গিয়ে দাঁড়িয়ে গেল। পাপ করলে বাপও ছাড়ে না। দেখুন, শান্তিতে ভোট করানোর জন্য এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ছিল। ভোট মিটে গেছে, কিন্তু পরিস্থিতি বিচার করে অক্টোবর পর্যন্ত এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, এমনটাই সিদ্ধান্ত হয়েছে। 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে মোতায়েন অক্টোবর পর্যন্ত। ভোট পরবর্তী হিংসা এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত। গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন অদিতি মুন্সি আর তার স্বামী দেবরাজ চক্রবর্তী। যখন নমিনেশন ফাইল করছিলেন অদিতি মুন্সি, যে অভিযোগ ছিল যে সঠিক আয় না দেখানোর অভিযোগ রয়েছে অদিতি মুন্সির বিরুদ্ধে, আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতার হতে পারেন অদিতি মুন্সি। এই আশঙ্কাতেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন প্রাক্তন তৃণমূল বিধায়কের। এখন তৃণমূলের যে সমস্ত নেতাদেরই আদালতে পেশ করা হচ্ছে তারা প্রত্যেকেই চোর চোর স্লোগান শুনছেন। এই যে বারাসতের তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিক, তাকে আজকে আদালতে পেশ করা হয়েছিল 2021 সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগে। গতকালই তাকে গ্রেপ্তার করা হয়, সেই মামলাতেই তাকে আজ আদালতে পেশ করা হয়েছিল। তখনই তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান। আমি সেই সম্পদ মনে আছে তোর? উঠে দাঁড়া, দাঁড়া, তুই উঠে দাঁড়া। তুই কি করেছিলি? 10টা বছর চালিয়েছিস, বলেছিস পকেটে থাকে। আমি সেই, তুই আমার বাচ্চাটাকে মেরে দরকার করেছিলি। 70 ফুটের পাঁচিল ফেলে দিয়েছিলি। 70 ফুটের পাঁচিল ফেলে দিয়ে তুই কি করেছিলি? তুই আমাকে বলছিস তোর পকেটে দেখা। এই তোর পকেটটা দেখা, তোর কোন পকেটে 15 করে উকিল থাকে? তোকে আমি বাবার মতো সম্মান দিয়েছিলাম, আর দাঁড়াতে কিছু নেই। ও আমি ক্যামেরায় আসতে চাই না। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর। দীপঙ্কর, সাধারণ মানুষের রাগ ক্ষোভ কোথায় থাকলে এই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়? সত্যি এই অরুণ ভৌমিকের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ ছিল? দেখো, এই অরুণ ভৌমিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। এই অভিযোগগুলো পোস্ট পোল ভায়োলেন্স থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে নানা বিষয়ে খারাপ ব্যবহার করা, সাধারণ বাজারের দোকানদারদের সঙ্গে খারাপ ব্যবহার করা, তাদেরকে তুলে বার করে দেওয়া, চড় মারা, এই ধরনের একাধিক অভিযোগ আছে। কিন্তু এখন একটি পোস্ট পোল ভায়োলেন্সের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সঙ্গে সেই যাদের ওপরে তিনি অত্যাচার করেছেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বিগত 15 বছরে, 2010 থেকে তিনি কাউন্সিলরশিপ পেয়ে টিআইসি হয়েছেন বারাসাত মিউনিসিপ্যালিটি। তারপর থেকেই নবপল্লী এলাকার অর্থাৎ 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের ওপরে তিনি রীতিমতো অত্যাচার করতেন, এমনটাই অভিযোগ। এবং সেই সমস্ত মানুষ আজ আদালতে আসে এবং অরুণ ভৌমিকের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেন। ধন্যবাদ। শর্মিষ্ঠা। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। আরজিকর মামলা, সেই মামলা আবার খুললো এবং সিট গঠন করা হয়েছে, এমনটাই এই মুহূর্তের খবর। সিট গঠন করেছে সিবিআই। 48 ঘন্টার মধ্যে তদন্ত শুরু নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, জানবো তার থেকে আরো বিস্তারিত। শ্রাবন্তী,
মঞ্জিরা, আজকের আরজি করের যে মামলা রয়েছে সেখানে যে রিপোর্ট এর আগেই জমা দিয়েছিল সিবিআই, সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে পুলিশের যে তদন্ত ছিল সেখানে বেশ কিছু গাফিলতি ছিল। যেহেতু সিবিআই তার রিপোর্টে এই ধরনের গাফিলতির কথা উল্লেখ করেছে, তাই ফের নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের জয়েন্ট ডিরেক্টর সিবিআই সহ 3 আধিকারিককে নিয়ে একটি এসআইটি গঠন করে দেওয়া হয়েছে। আগামী 48 ঘন্টার পর থেকে এরা এখানে গিয়ে রিভিজিট করতে পারেন এবং পুনরায় এই তদন্ত শুরু করবেন। যেহেতু এই 1 বছর 7 মাসে কি সিবিআই তদন্ত করেছে সে নিয়েও আজকে প্রশ্ন করা হয়েছে। নতুন যে তদন্ত দল তৈরি হয়েছে তারা এর পরবর্তী সময় রিপোর্ট জমা দেবে আদালতে। শ্রাবন্তী, ধন্যবাদ। 48 ঘন্টার মধ্যে তদন্ত শুরুর নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। যে পদক্ষেপ নেওয়া হয়েছে আরজি কর মামলার যে বিচার, উনি প্রথম দিন থেকেই বলে আসছেন যে মাটি খুঁড়ে অপরাধীদের বের করব, তার একটা ধাপ শুরু করলেন। অনেক তথ্য পাওয়া যাবে। বিনীত গোয়েল সমস্ত ব্যাপারটা জানেন। অভিষেক গুপ্তা রাত্রিবেলা যখন আমার মেয়ের দেহ আমাদের উপরে নিয়ে গিয়ে শোয়ানো হয়েছিল, তখন আমাকে ঘরের একটা সাইডে নিয়ে গিয়ে একটা কোণার মধ্যে নিয়ে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করছিল। কত টাকা? একটা বান্ডিল, একটা বেশ মোটা সোটা একটা বান্ডিল, কত টাকা জানি না। তখন আমি বলেছিলাম আপনার যে আইপিএস লোগোটা লাগাতে যে পরিশ্রম করেছেন তার থেকে অনেক বেশি পরিশ্রম করে আমার মেয়েটা এখানে এসেছিল, মেয়েটাকে অপমান করবেন না। পর খাতা খুলতে থাকবে। এখন উইকেট পড়বে একটা অপরাধীদের একটা করে হেফাজতে, এরপর তো সিবিআই এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। অবশ্যই পাবে। আমাদের মোদিজিও কথা রেখেছেন। মোদিজি বলে গেছিলেন যে আমার মাথায় হাত রেখেছিলেন এবং বলেছিলেন 4 তারিখের পর ফাইল নতুন করে খোলা হবে। কিছুটা স্বস্তি পাচ্ছি, মানে বিচারের দিকে আমি আরো একটা ধাপ এগোলাম। অনেকেই বাকি আছে এখনো। আমাদের এলাকার নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, তারপর যে ওখানে যারা সেমিনার রুমে যারা ছিল ক্রাইম সিনে, ওখানে তো তাদের থাকার কথা ছিল না। যে অভিক, বিরূপাক্ষ, দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায়, আরও অনেকেই ছিল। আমার মেয়ের সঙ্গে যারা রাতে ডিনার করেছিল তাদেরও আমি মানে তদন্ত চাই, যে গ্রেপ্তার করে তাদের সব মাথা তো ধরা পড়বেই। কান যখন এসে গেছে তখন মাথা মমতা ব্যানার্জি অবশ্যই ধরা পড়বে। উনি তো স্বাস্থ্যমন্ত্রী, ওনার নির্দেশ ছাড়া কিচ্ছু হয়নি ওখানে। এবং উনি 4 দিন পরে যখন বাড়িতে এসেছিলেন তখন আমাকে বলেছিলেন আসল অপরাধী আমি ধরেই ফেলেছি। তখন আমি বলেছিলাম না ম্যাডাম, যাকে আপনারা ধরেছেন তাকে আমি আসল অপরাধী মনে করি না, কারণ আমার মেয়ে হসপিটালে অন ডিউটি ডক্টর ছিল আর ও একটা সিভিক ভলেন্টিয়ার। ও কী করে জানলো আমার মেয়ে কোথায় আছে? ভেতরের কেউ ইনভলভ না থাকলে এটা হতে পারে না। আমরা এই নির্দেশকে স্বাগত জানাচ্ছি। অভয়া মামলার যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন রকম তার তথ্য প্রমাণ লোপাট ইত্যাদি করা হয়েছে, সকাল 7টার মধ্যে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে সেরা লোকেদের সেদিন উঠিয়ে আনা হয়েছিল। এর মধ্যে কিছু লোক আবার লাভের গুড় তুলতে নেমে পড়েছিলেন, তাদের আবার কিউআর কোড টোড ইত্যাদি ছিল। সব মিলেমিশেই তদন্ত হওয়া উচিত। কোথাকার জল কোথায় গড়াবে, তদন্ত হোক, তখনই বোঝা যাবে।